আমাকে যেতে দিন। না না, আরে আপনি ভেতরে চলে যাচ্ছেন কেন? আরে আরে বললাম তো স্যার ব্যস্ত আছে, ভেতরে চলে যাচ্ছেন কেন? আরে কি ব্যাপার, ইনি কে? দেখুন না স্যার, আপনার সঙ্গে কথা বলবে বলে দৌড়ে চলে এলো। বাইরে চলুন, আমি একটু পরে ফোন করছি। হ্যাঁ বাইরে চলুন। দাঁড়া 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 দাঁড়া, কথা বলবো। আসুন। আস্তে আস্তে। হ্যাঁ বলুন, আমার সাথে আপনার কি কথা আছে? আমার নাম নিতাই মণ্ডল। আমি পাঁশকুড়ার পাইকপাড়া বস্তিতে থাকি। হ্যাঁ তো কি হয়েছে? আর বউ 3 দিন ধরে বাড়ি ফেরেনি স্যার। আমার দুখানা ছোট ছোট ছেলে মেয়ে আছে স্যার। আমার শরীরের এই অবস্থা, আমাদের গোটা পরিবারে ভরসা ছিল স্যার। স্যার স্যার দয়া করে ওকে খুঁজে দিন স্যার। কি করতো তোমার বউ? বাড়িতে থাকতো? হ্যাঁ স্যার, প্রথমে তো বাড়িতেই থাকতো, তারপর কি? আমার এই শরীরের অবস্থা হওয়ার পর ওকে সংসার চালানোর জন্য বাইরে আয়ার কাজ করতে যেতে হয়েছিল স্যার। আমি চাইনি স্যার আমার বউটাকে বাইরে কাজ করতে দিতে, আমি চাইনি স্যার, কিন্তু আমার শরীরের এই অবস্থা দেখে আর আমার সংসারটা অচল হয়ে যাচ্ছে দেখে ও স্যার। তুমি এখনো এরকম করবে? আমি কি বাইরে শখ করে কাজে যাচ্ছি বলো তো? তোমার শরীরের একই অবস্থা, তোমাকে সারিয়ে তুলতে, ছেলে মেয়েগুলোকে মানুষ করতে, ওদের মুখে দুবেলা দুটো ভাত তুলে দিতেও তো পয়সার দরকার নাকি? তুমি লোকের বাড়িতে কুমুদ পরিষ্কার করে? ভগবান, এই আয়ার কাজ মানেই কি শুধু কুমুদ পরিষ্কার করা? আর আমি তো মাধ্যমিকটাও পাশ করতে পারিনি বলো, তাহলে অফিসে বসে কাজ করার মতো কাজ আমাকে কে দেবে শুনি? এমন তো নয় যে তোমার এখনই টাকা লাগবে। ব্যাংকে যা টাকা আছে সেসব নিয়ে তো মাসিক চলে যাবে। মাস দুয়েক চলে যাবে? তাই? একটা কথা জানো তো, বসে বসে খেলে না জমানো টাকা তো দূরের কথা, যখের ধন একদিন শেষ হয়ে যায়। আর আমাদের ব্যাংকে কত টাকা আছে গো? আজকে তোমার শরীরের যা অবস্থা, এখন যদি হঠাৎ করে কোনো চিকিৎসা করাতে হয় তাহলে ওই ব্যাংকের টাকাগুলোই তো আমাদের ভরসা নাকি? সবই আমার কপালের দোষ। নাহলে এই বয়সে কোথায় কয় করে খাবো? ভগবান, তুই আমায় কি রোগ দিলে? তুমি এরকম করে কেন ভাবছো বলো তো? কাঁদছো কেন? কেঁদো না। একটা জিনিস জানবে, ভগবান যখন রোগ দিয়েছেন তখন তিনিই তোমাকে ঠিক সারিয়ে তুলবেন। একটা সমস্যা এসেছে বলে তার সমাধান না খুঁজে হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না বলো? তুমি আর অমত করো না লক্ষ্মীটি। আমি তো ঠিক মতো হাঁটাচলাই করতে পারি না, একটু বেশি হাঁটাচলা করলেই তো পড়ে যাই। তুমি তো জানো আমার মতো একটা অকমের কি করে জোর আছে? তোমার টাকাটাই তো আমার কাছে সব থেকে বড় জোর। তুমি আমার পাশে থাকলে আমি সব লড়াই হাসি মুখে লড়তে পারি গো। একটু বোঝার চেষ্টা করো, এখন আমাদের হাতে আয়ার কাজটা করা ছাড়া আর কোনো উপায় নেই।
একটু বোঝার চেষ্টা করো না গো। আর জেদ করবে না কিন্তু। নাও খেয়ে নাও, খাও। বড় করে আ করো। সেদিন রাজু ওটাই আমার কাল হলো, স্যার কাজ করতে ছাড়ার পর আমার বউটা যে এইভাবে ও খুব সাদা দিনে স্যার, একটুতেই সবার সঙ্গে মিশে যেত, আর সেই জন্য হয়তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত ভেঙে পড়ো না। তোমার বউয়ের কোনো ছবি এনেছো তুমি? হ্যাঁ স্যার। কই দাও। হ্যাঁ পূজা, এই ছবিটা কপি করে আশেপাশের থানায় সার্কুলেট করে দাও। ওকে স্যার। স্যার, আমার বউটাকে আমি খুঁজে পাবো না স্যার, ও কিছু হয়ে। আহা, এখনই এত ভাবছো কেন? আগে আমাদের একটু খোঁজ খবর করে দেখতে দাও। তুমি একটা কাজ করো, তুমি এখন যাও, তোমার বউয়ের খোঁজ পেলে আমরা তোমাকে জানাবো, কেমন? আচ্ছা, তোমার বউ কি কোনো সেন্টার বা কোনো এজেন্সির আন্ডারে আয়ার কাজ করতো, নাকি নিজে নিজেই? সেন্টার, ওই যে কল্যাণবাবু আর সাবিত্রী ম্যাডামের আয়ার সেন্টার আছে না, ওদের আন্ডারে নাম লিখিয়েছিল। কল্যাণ পাকরাশি মানে পাকরাশি আয়া সেন্টার? হ্যাঁ ম্যাডাম, ওইটাই। স্যার একটু খুঁজে বের করে দিন স্যার, নাহলে আমার পেটে দুটো বাচ্চা পুরো বেঁচে যাবে স্যার। স্যার তো বললেন আমাদের একটু খোঁজ খবর করতে দাও, তারপর দেখছি। তুমি এসো, সাবধানে, একটু ধরে নাও। কল্যাণ পাকরাশি এবং সাবিত্রী পাকরাশি এই পাঁশকুড়া এলাকার দুজনেই এক নামকরা দম্পতি। শুধু আয়া সেন্টার নয়, এর সঙ্গে পথ শিশুদের দেখাশোনা করা থেকে রাস্তার কুকুর বেড়ালদের নিয়মিত খাবার দেওয়া থেকে শুরু করে অনেক সমাজসেবামূলক কাজই করে থাকেন এই নিঃসন্তান দম্পতি। পুলিশের সাথে তাদের কাজের সূত্রে বেশ ভালোই পরিচয়। পরমার খোঁজ করতে গিয়ে তাই পুলিশ প্রথমেই পৌঁছায় পাকরাশি আয়া সেন্টারের কর্ণধার কল্যাণ পাকরাশি ও সাবিত্রী পাকরাশির বাড়ি। পরমা বলে মেয়েটি আপনাদের এখানে কতদিন ধরে কাজ করছে কল্যাণবাবু? ওই মাস 2-3 হবে। আচ্ছা, ও যে গত 7-10 দিন ধরে নিখোঁজ, তা আপনারা জানতেন না বা জানার চেষ্টা করেননি? চেষ্টা কি করব ম্যাডাম, আসলে ও যে 7-10 দিন কাজে যাচ্ছে না সেটাই তো আমরা জানতাম না। যে বাড়িতে আয়ার কাজের জন্য পাঠিয়েছিলাম সেখান থেকে তো আমাকে কিছু জানায়নি। আশ্চর্য। সত্যি এরকম কিন্তু সচরাচর হয় না। আমাদের থেকে যারা আয়া নেয়, এই আয়া যদি একদিন কামাই করে বা একটু দেরি করলেই ওরা আমাদেরকে ফোন করে জানায়, কিন্তু এই বাড়ি থেকে যে কেন কিছু জানায়নি সেটাই তো বুঝতে পারছি না। আপনি পরমাকে যে বাড়িতে পাঠিয়েছিলেন সেটা কোথায়? এই তো কাছেই, পাঁশকুড়ার ওই ঘোষপাড়াতেই। আচ্ছা, আপনাদের কাছে ওই বাড়িটার অ্যাড্রেস নিশ্চয়ই আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে। আসলে এইটা তো প্রথমবার না, ওখানে এক বৃদ্ধা দম্পতি থাকেন, ওরা তো মাঝে মাঝেই আমাদের কাছ থেকে আয়া সার্ভিস নেন। তাহলে তো ওরা মানে ওই পরিবার আপনাদের পরিচিত, কিন্তু পরমার না যাওয়ার ব্যাপারটা তাও আপনাদের জানায়নি। দেখুন, আমরা যদি কিছু জানতাম তাহলে আপনাদের কেন জানাবো না বলুন? আমাদের আপনাদের কাছে কিছু লুকিয়ে কি লাভ বলুন তো? সে তো বটেই,
বেশ, আপনারা ওই বাড়ির ঠিকানাটা একবার দিতে পারবেন? দাঁড়ান, দিচ্ছি। আচ্ছা, এই পরমা মেয়েটা কেমন ছিল কল্যাণবাবু? দেখুন, আমি ঠিক বলতে পারবো না, বুঝলেন, কারণ আমি তো এই সেন্টার দেখাশোনা করি না। তবে আমার মিসেস ভালো বলতে পারে। আসলে ওই আয়া মেয়েগুলোর সাথে ওরই তো ভাব ভালোবাসা বেশি। তবে আমার কিন্তু মেয়েটিকে দেখে খারাপ কিছু মনে হয়নি, বেশ হাসি খুশি আর মিশুকে। শুনেছি ও কাজ নাকি বেশ গুছিয়ে করতো। এর আগে ওকে যে বাড়িতে দিয়েছিলাম তারা তো ওর বেশ প্রশংসাই করেছিল। এই নিন, পরমাকে যে বাড়িতে কাজে পাঠানো হয়েছে সেই বাড়ির ঠিকানা। ঠিক আছে, আপনি বসুন। আপনারাও খোঁজ খবর করুন, আর আমিও ওই বাড়িতে একটা ফোন করে দেখছি। আসলে মেয়েটা যে কোথায় গেল, আসলে একটা খবর না পেলে ঠিক শান্তি পাবো না। আপনি মেয়েগুলোকে খুব স্নেহ করেন মনে হচ্ছে। কি বলছেন স্যার? ওরাই তো আমাদের সব। আর আমরা বুড়ো বুড়ি বেঁচে আছি ওই মেয়েগুলোর ভালো করার জন্যই তো, আর তাছাড়া দুস্থ লোকেদের সেবা করার জন্য। হ্যাঁ, সেটা তো আপনাদের এলাকার সবাই সবটাই মোটামুটি জানে। আচ্ছা, তবে চলি। এরপর পুলিশ কল্যাণ পাকরাশির স্ত্রী সাবিত্রী পাকরাশির দেওয়া ঠিকানা অনুযায়ী সেই বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে পরমা শেষবারের মতো কাজ করেছে। তারা জানায় তারা পরমাকেই জানিয়ে দিয়েছিল যে তারা 7 দিন থাকবে না, তাই পরমাকে আসতে হবে না। তারা পরমাকে জানিয়ে দিয়েছিল বলেই সেন্টারে আলাদা করে তারা কিছু জানায়নি। পুলিশ নিজের মতো করে তাদের সঙ্গে কথা বলে বোঝে এই বৃদ্ধ দম্পতি মিথ্যে বলছে না। তাহলে পরমা মণ্ডল গেল কোথায়? কি হলো তার? স্যার, হাই রোডের ধারে টলি ব্যাগের ভেতর যে লাশটা পাওয়া গেল, সেটা তো মুখ দেখে চেনার উপায় নেই যে কার লাশ। এমন নৃশংসভাবে কে মারলো বলুন তো? দেখো, ওটা একটা মহিলার বডি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে তুমি বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি যে বডিটা কার। আপনি বুঝতে পেরেছেন স্যার কার বডি? দেখো, আমি যদি খুব ভুল না করি তাহলে ওই মহিলাই হচ্ছে পরমা মণ্ডল। সে কি করে বুঝলেন? তুমি হয়তো খেয়াল করোনি, ওই বডির গলায় একটা আঁচিল আছে। আমাদের কাছে ওই যে পরমা মণ্ডলের যে ছবিটা আছে না, তার গলায় তো এরকম একটা আঁচিল আছে। আর আমার যদি খুব ভুল না হয় তাহলে আমার ধারণায় ঠিক ওই মহিলাই পরমা মণ্ডল। তার মানে স্যার, যে কেসটা এতদিন নিছক মিসিং কেস ছিল সেটা আজ মার্ডার কেস হয়ে গেল। একদমই তাই। আমাদের পরমার সম্পর্কে আরো ভালো করে খোঁজ খবর করতে হবে, জানতে হবে যে এরকম নৃশংসভাবে পরমা মণ্ডলকে কে মারলো এবং কেন। এইভাবেই একটা মিসিং কেস মুহূর্তের মধ্যে পুলিশের চোখে মার্ডার কেসে পরিণত হয়। একটা মিসিং কেসের ক্ষেত্রে পুলিশ যতটা গুরুত্ব দিয়ে একটা নিখোঁজ মানুষকে খোঁজে, স্বাভাবিকভাবেই মার্ডার কেসের ক্ষেত্রে পুলিশের গুরুত্ব দেওয়াটা এবং সব দিকটা খুঁটিয়ে দেখার পরিমাণ আরও বেড়ে যায়। ইতিমধ্যে হাই রোডের ধারের জঙ্গলে পাওয়া বডিটা নিয়ে মিডিয়াতে হাইপ পেতে শুরু করে, আর তাতেই কপালে ভাঁজের পরিমাণ বাড়তে শুরু করে পুলিশের। স্যার, আসছি। হ্যাঁ, এসো। স্যার, হাই রোডের ওপর মহিলার বডি পড়া নিয়ে মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে তো খুব বেশি দিন আমরা পরমা মণ্ডলের পরিচয়টা লুকিয়ে রাখতে পারবো না। আমিও তো তাই দেখছি। বাংলার যত নামি দামি নিউজ চ্যানেল থেকে শুরু করে সব নিউজ চ্যানেল এটাকে নিয়ে আলাদা করে খবর করেছে। আরে আমার কাছে তো ফোনের পর ফোন আসছে। আচ্ছা, তোমাকে পরমা মণ্ডলের সম্পর্কে যে খোঁজ খবর করতে বলেছিলাম তাতে নতুন কিছু পেলে? না স্যার, তেমন কিছু পাইনি। পরমা একটা বোতাম টেপা মোবাইল ইউজ করতো। আমি নিতাইয়ের কাছ থেকে ওর নাম্বারটা নিয়ে সাইবার টিমকে দিয়েছি। গুড। তুমি সেই ফোন থেকে ওর কল লিস্টটা ফার্স্টে বার করো। দেখো পূজা, আমাদের জানতে হবে যে পরমা বাড়ির বাইরে কার সাথে কথা বলতো। হ্যাঁ স্যার, আমি সেই খোঁজটাও করেছি। কল লিস্টে একটা নাম্বার থেকে কিন্তু পরমার মোবাইলে ডেইলি ফোন আসতো। কার নাম্বার ওটা? সে কোথায় থাকে তার কিছু খোঁজ পেলে? পেয়েছি স্যার। এটা একটা ছেলের নাম্বার। ছেলেটার নাম শিবু দাস, আর ও গণেশ বাগানে থাকে।
বাবা, সে তো এলাকা থেকে অনেকটা দূর। হ্যাঁ স্যার, আমি শিবু দাসের নাম্বারে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে শিবুকে হয় ধরে আনো, না হয় বেঁধে আনো। এই পরমার কেসে শিবু কিন্তু আমাদের চাবিকাঠি হতে পারে। কিন্তু স্যার মানে একটা বিষয়ে না আমার একটু খটকা লাগছে। কি ব্যাপারে? স্যার, পরমা খুব ঘরোয়া টাইপের মহিলা, ওর পক্ষে কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করা পসিবল? আপনার কি মনে হয়? ও কিন্তু নিজের স্বামী আর পরিবারকে খুব ভালোবাসতো স্যার। দেখো পূজা, স্বামী পরিবারকে তো সবাই ভালোবাসে, তাই বলে তাদের কি অন্য কোথা থেকে ভালোবাসা পেতে ইচ্ছে করে না? তাছাড়া পরমার উপরে এসে পড়া দায়িত্বভার সামলাতে সামলাতে ওর তো এরকম একটা সম্পর্কের দিকে ঝোঁকার চান্স সব থেকে বেশি। কি জানো পূজা, আমার মনে হয় এই শিবু দাসই এই মার্ডার কেসের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। আনো ওকে। ওকে স্যার। গুড। এই দাঁড়াও, তুমি শিবু? হ্যাঁ, কিন্তু আপনি ম্যাডাম? তুমি পরমা মণ্ডলকে চেনো? পরমা বৌদি? কি হচ্ছে পরমা বৌদি? বাবা, বৌদি? তা তোমার সাথে পরমা মণ্ডলের কি শুধু দেওর বৌদির সম্পর্ক নাকি? না না ম্যাডাম, আপনি কি বলছেন? পরমা বৌদির সঙ্গে আমার আমার দিদি ভাইয়ের সম্পর্ক। আমি বৌদিকে দিদির মতো ভালোবাসি, আর বৌদি আমাকে ভাইয়ের মতো ভালোবাসে। যাই হোক, তোমাদের এইসব ভালোবাসার গল্প আমরা থানায় গিয়ে শুনবো, চলো। আর বাই দ্য ওয়ে, তোমার মোবাইলটা কেন সুইচ অফ ছিল? আসলে মোবাইলটা আমার ওই হাত থেকে পড়ে গিয়ে। ঠিক আছে, চলো, তোমাকে পাঁশকুড়া থানায় যেতাম। এসব আপনারা কি বলছেন স্যার? পরমা বৌদির সঙ্গে আমার এরকম কোনো সম্পর্ক ছিল না, আর আর এরকম কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয়। তাহলে গত 7 দিন ধরে রোজ ঘন্টার পর ঘন্টা তোরা দিদি আর ভাই মিলে কিসের এত সুখ দুঃখের গল্প করতি শুনি? পরমা বৌদির সঙ্গে আমার ওর বোনের ব্যাপারেই কথা হতো। বোন? মানে পরমার বোন? তার সঙ্গেও তোমার সম্পর্ক ছিল নাকি? হ্যাঁ ম্যাডাম, পরমা বৌদির বোনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু 7 দিন আগে সেটা কাটাকাটি হয়ে যায়। কি বলবো ম্যাডাম, পরমা বৌদি যেরকম, পরমা বৌদির বোন পুরো উল্টো। খালি ফোকটে ফুটানি মারবে আর পয়সা রোজগার করবে, সেই নিয়ে আমি পরমা বৌদির সঙ্গে কথা বলেছি। তুমি যা বলছো সেটা প্রমাণ করতে পারবে? হ্যাঁ পারবো ম্যাডাম, পরমা বৌদির সঙ্গে হওয়া প্রত্যেকটা কথা আমি রেকর্ড করতাম, যাতে ওর বোন পরবর্তীকালে ফিরে আসতে চাইলে আমি সেই কল রেকর্ডগুলো শোনাতে পারি। সত্যি বলতে আমাদের সম্পর্কটা না থাকলেও আমি ওকে ভুলতে পারিনি। ঠিক আছে, কল রেকর্ডসগুলো তো আমাদের কাছে আছে। কল রেকর্ডসগুলো শুনে যদি আমাদের মনে হয় তুই সত্যি কথা বলছিস, তাহলে তোকে আমরা এখনই ছেড়ে দেবো, আর নইলে কিন্তু। না না স্যার, বিশ্বাস করুন, আপনারা একবার শুনলেই বুঝতে পারবেন যে আমরা কি নিয়ে কথা বলতাম। কিন্তু স্যার, আমি ভাবছি যে পরমা বৌদির মতো এরকম হাসি খুশি মিশুকে মানুষকে কারা মারলো? এই প্রশ্নের উত্তর তো আমাদেরও জানা নেই শিবু, তবে তোর মতো অনেকেই পরমা সম্পর্কে এই একই কথাই বলছে। আচ্ছা স্যার, পরমা বৌদি যে যে আয়া সেন্টারে কাজ করতো, সেখানে কোনো গন্ডগোলের জন্য এরকম হয়নি তো? তোমার এরকম কেন মনে হচ্ছে? তা জানি না, তবে পরমা বৌদি আমায় ফোনে বলছিল যে ও এই আয়া সেন্টারটা আর কাজ করতে চায় না, নতুন কোনো ভালো আয়া সেন্টার পেলে কাজ ছেড়ে দেবে। কেন এরকম বলেছিল কেন? পয়সা কড়ি নিয়ে কোনো গন্ডগোল? তা জানি না স্যার, তবে সেরকমটা বোধহয় নয়, অন্য কোনো কারণ হবে। স্যার, বলো। শিবু যেভাবে কথাগুলো বললো আর যা যা প্রমাণ দেখালো, তাতে তো মনে হচ্ছে ও সত্যিই বলছে। দেখো, শিবু লাস্টে পাকরাশি আয়া সেন্টার সম্পর্কে যা বলল, তাতে কিন্তু এই অ্যাঙ্গেলটা ফেলে দেওয়া যাচ্ছে না। তাহলে স্যার পাকরাশি দম্পতিকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওনারা
নামই লোক, দুম করে এলিগেশন আনা যাবে না, প্রমাণ লাগবে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, স্যার আমরা কিন্তু কেসটা নিয়ে অনেক দূর এগিয়ে গেছি। হ্যাঁ, মিডিয়ার সামনে সব ডিসক্লোজ করে দেবো। ওকে ওকে স্যার, ওকে। কিন্তু স্যার তাতে যদি কোনো, ইয়েস স্যার, ওকে স্যার। শোনো পূজা, এসপি সাহেব ফোন করেছিলেন, উনি বললেন সব কথা মিডিয়াকে জানিয়ে দিতে। জানালেন উপর থেকে সেরকমই নির্দেশ আছে। ওকে স্যার, আমি আজই সব জানিয়ে দিচ্ছি। পুলিশ যখন এই কাজ কিভাবে এগোবে এই নিয়ে ভাবনায় পড়ে, ঠিক সেই সময় থানায় ফোন আসে একজন মহিলার, নাম শিউলি। স্যার, যে মেয়েটি ফোন করেছিল সে এসেছে। ঠিক আছে, ওকে ভেতরে ডাকো। এই ভেতরে এসো, দাঁড়াও এখানে। তুমি শিউলি? আগে হ্যাঁ স্যার। তুমি থানায় ফোন করেছিলে? কি জানো তুমি পরমা মণ্ডলের মার্ডার কেস প্রসঙ্গে? আমি কিছু জানি না ম্যাডাম। মানেটা কি? ইয়ার কি হচ্ছে? তুমি তো ফোন করে আমাদের জানালে এই কেসের ব্যাপারে তুমি আমাদের সাথে কথা বলতে চাও, এখন আমি কিছু জানি না বলছো যা? আমি সত্যি আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম স্যার, তবে এই কেসটার সম্পর্কে আমি কিছু জানি না। যে জানে আমি তাকে চিনি। কে সে? মালতী দিদি। কে মালতী দিদি? আমি যে বস্তিতে থাকি সেখানেই থাকে। আগে আমার মতোই লোকের বাড়িতে বাড়িতে কাজ করতো, এখন আর করতে পারে না। কেন কাজ করতে পারে না কেন? মালতী দিদির খুব অসুখ স্যার, ঘরের বাইরে এখন আর বেরোতে পারে না। তবে এই অসুখ কেন আমি সেটাও জানি। কি অসুখ? ভয়। কি আবল তাবল বলছো? কার ভয়? কিসের ভয়? সেটা তো আপনারা গেলেই জানতে পারবেন। পূজা, গাড়ি বের করতে বলো, আমরা এখনই বেরোবো। ওকে স্যার, চলো। চলুন। মালতী দিদি, ও মালতী দিদি, দেখো আমি থানার বড় সাহেবদের নিয়ে এসেছি। হে কি রে শিউলি, এ কি করেছিস? ওনাদের একেবারে বাড়ির ভেতরে নিয়ে এলি কেন? কারণ আমি চাই তুমি যা দেখেছো সবটা ওনাদের নির্দ্বিধায় খুলে বলো। আজ ওই ভয়ে ভয়ে না তোমার এত রোগ জ্বালা। একবার সবটা খুলে বলো, দেখবে আর কোনো ভয় থাকবে না। না না না, আমি পারবো না। আমি মুখ খুললে যে আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার। আমরা আপনার সুরক্ষার সব দায়িত্ব নেব। আপনি শুধু দয়া করে আমাদের বলুন যে পরমার মার্ডার সম্পর্কে আপনি কি জানেন। সত্যি বলছেন? আপনারা আমার প্রোটেকশন দেবেন? বিশ্বাস করুন, সেদিন থেকে আমি আমার চোখের সামনে পরমাকে মরতে দেখলাম, সেদিন থেকে একটা রাতও আমি ঘুমোতেও পারিনি, কাউকে কিছু বলতেও পারিনি। কোথায় দেখেছেন পরমাকে মরতে? আমরা কথা দিচ্ছি আমরা আপনাকে সব রকম প্রোটেকশন দেব, আর সেই সঙ্গে কিন্তু খুনিকেও ধরার চেষ্টা করব। আমি যেখানে কাজ করতাম সেখানেই পরমাকে মরতে দেখেছিলাম। এখনো আমার চোখে সেই দৃশ্য। উফ, কি নৃশংসভাবে পরমাকে তিলে তিলে শেষ করেছিল ওরা। আরে পরমা, তুই আজকে ওই বুড়ির বাড়িতে কাজে যাসনি? না গো, আজকে তো নাকি বিনাকে পাঠিয়ে দিয়েছে বলছিল। তাহলে তুই এখানে কি বাবু মায়না দেবে বলে ডেকেছে? মাইনে তো অফিসেই দিয়ে দেয়, বাড়িতে ডাকলো কি জানি কিছু দরকার না বলবে, গিয়ে দেখি। বাড়িতে ডাকলো? হ্যাঁ গো। হ্যালো, হ্যাঁ বল। আচ্ছা শোনো না, বাবু তাড়াতাড়ি যেতে বলেছে, আমাকে ওর বাড়িও ফিরতে হবে। আসছি গো, আসছি। আরে জোরে বল। তোর কিচ্ছু শোনা যায় না, এটা একটা ফোন। বাড়িতে ডাকলো, তাহলে কি? আমি আর অপেক্ষা করলাম না, আমি ওর পিছু পিছু বাবুর বাড়িতে চলে গেলাম। বাবু আসবো?
আমি পরমা। হ্যাঁ, আয় 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 আয়। দরজা বন্ধ করলেন কেন, কিছু বলবেন? হ্যাঁ, বলছি আয়। এই দেখ, তুই আয়া হয়েছিস, ভালো টাকাও রোজগার করছিস, কিন্তু ওই আয়া সেন্টারের মালিকের একটু সেবা না করে শুধু মাইনে নিলেই হবে বল? মানে? আরে মানে পরে বোঝাবো, আগে কাজের কাজটা করতে দেখি। জানোয়ার, আমি পুলিশে যাব, তোর মুখোশ আমি খুলে দেব। ভুলে ওসব ভাবিস না পরমা, হয়েছিস, তার থেকে তুই এই 5,000 টাকা নিয়ে হাসিমকে বাড়িয়া, বুঝছিস, ডাকলেই চলে আসিস। আরে এমনিতেই তুই তোর বড় পঙ্গু, তার চেয়ে আমার কাছে আসিস, টাকাও পাবি, খুশিও যাবে। যা যা, ধর দেখিন, ধর যা। শয়তান, জোর করে আমার সাথে সবকিছু করে তোর আর তোর আয়া সেন্টারের সম্মান কোথায় মেশাতে হয় সেটা আমি তোকে জানাবো, সালা বেজন্মা। কি বললি? কি বললি? আমি বেজন্মা? হ্যাঁ, হ্যাঁ। শালি, তুই আমাকে ফাঁসিয়ে দিচ্ছিলি? এত বড় সাহস তোর? তুই জানিস আমি কে? এই এলাকার সবচেয়ে নামি দামি মানুষ। তোদের মতো ওই বস্তির মেয়েরা না প্রতি রাতেই আমার বিছানা গরম করে, আর তুই শালি আমাকেই গরম দেখাচ্ছিলি। আমার ভুল হয়ে গেছে দাদাবাবু, ভুল হয়ে গেছে। আমি কাউকে কিছু বলবো না। আমার বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমার বড়টা পঙ্গু, আমাকে ছেড়ে দিন। আপনি আমার সাথে যা খুশি করুন দাদাবাবু, কিন্তু আমাকে ছেড়ে দিন। চুপ, একদম চুপ। তোকে ছেড়ে দেবো কেন রে? যখন তোকে বলেছিলাম যে নগদ 5,000 টাকা নিয়ে মুখটা বন্ধ রাখ, তখন তোর মনে পড়েনি তোর পরিবারের কথা? তোকে তো এখন ছাড়া যাবে না, কারণ একবার যখন তুই ফোনা তুলেছিস তখন তোকে আর বিশ্বাস করা যায় না। কারণ যখন তখন তুই ফোনা তুলতে পারিস, আর আমি সাবিত্রী পাকরাশি তোদের মতো কাল শব্দের ফোনাকে আমি আমার পায়ের তলায় রাখতে ভালোবাসি। কেউ যদি কখনো ফোনা তোলে তাকে আমি বুঝিনি, কিন্তু আমি বুঝতে পারিনি এর আগে কেউ আমার শরীরটাকে তো এইভাবে ছিঁড়ে খায়নি। কিন্তু দাদাবাবু যখন আমার সাথে এইসব করলো, তখন আমি ভাবলাম এই অন্যায় শাস্তি তো হওয়াই উচিত। আর অমনি তুই আমাকে শাস্তি দিতে মেতে উঠলি? হ্যাঁ, আমাদের ক্ষমতার কথা একবারও ভাবলি না? তার চেয়ে তুই যদি অন্যদের মতন আমাকে তোকে স্বেচ্ছায় ছুঁতে দিতিস, আজকে তুই রাজরানী হয়ে থাকতিস। তা না করে তুই এমন কাজ করেছিস যে তোকে আমি কি করে ছাড়ি বল? হে কি, হে তো পরমা। তবে কি দাদাবাবু ওই আয়াদের মতো পরমাকেও? কিন্তু ওরা পরমার এই অবস্থা করলো কেন? একদমই তাই। তুই একবারও ভাবলি না যে আমাদের এই সমাজসেবী ইমেজটা তৈরি করতে কত বছর সময় লেগেছে?
আমাদের দুজনকে এখানকার লোকে কি চোখে দেখে সবকিছু জানার পরেও তুই এই জন্যই বলে রাস্তার কুকুরকে কখনো ঘরে ঢোকাতে নেই। আরে আমি কল্যাণ পাগড়াছি, আমার বিছানার সঙ্গী হতে পেরে তুই কোথায় আনন্দ করবি তা না। আনন্দ 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 কি করে আসবে দাদা বাবু? আমি তো কোনোদিন আমার স্বামীকে ছাড়া কারোর দিকে চোখ তুলেও তাকাইনি। আমার নিজের পরিবারের সুখ ছাড়া আমি নিজের সুখের কথা কোনোদিনও ভাবিনি। আপনি সেই আমাকেই কিনা ছিঁড়ে গেলেন, আমার সর্বস্ব আপনি কেড়ে নিয়েছেন। আমি কিভাবে আমার স্বামীর সামনে দাঁড়াতাম বলুন তো? আর তাই তুই আমাদের ঘরের কথা বাইরে বলে দিবি বলে ভাবলি, তাই তো? হয় চেয়ারটা দাও তো। তুই কিন্তু একবারও ভাবলি না যে তোদের থেকে আমাদের টাকা অনেক বেশি, আমাদের মান সম্মানও তো অনেক বেশি, আর তোর গলার শটটা বন্ধ করে দেওয়ার ক্ষমতাটাও না আমাদের অনেক বেশি। আমি বুঝতে পারিনি গিন্নিমা, বিশ্বাস করুন আমি সত্যি বুঝতে পারিনি। আমাদের মতো গরিবদের ইজ্জতের সাথে সাথে গলার আওয়াজও যে আপনাদের দয়াতেই চলে আমি তো বুঝতে পারিনি। নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য গলার আওয়াজ তুলে আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আপনারা আমাকে ছেড়ে দিন। নেই রে, নেই। এই সাবিত্রী ডিকশনারিতে তোদের মতো বস্তির মেয়েদের জন্য কোনো ক্ষমা নেই। তাই আজ তো তোকে শেষ হতেই হবে রে। না, শেষ হতেই হবে। তোর এত বড় সাহস, তুই আমাদের মুখোশ খুলে দিবি, আমাদের সম্মান নষ্ট করবি, আমাদের সব গোপন কথা বাইরে ফাঁস করে দিবি? সে সুযোগ তোকে আমি আর দেব না। বোধহয় অজ্ঞান হয়ে গেছে, দড়িগুলো খুলে ফেলি, চলো চলো। দেখো মরে গেল কিনা। শালি একেবারেই শেষ। বডিটার ব্যবস্থা করতে হবে তো। তুমি করা জানো। ঘুরে নিয়ে চলো, বডিটাকে কেটে টুকরো টুকরো করতে হবে। চলো নিয়ে এসো এখানে। কি নৃশংস দৃশ্য! রক্তাক্ত পরমাকে দেখেও আমি কিছু করতে পারিনি, হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। আপনি শান্ত হন, প্লিজ শান্ত হন। শিউলি, ওনাকে একটু জল দাও। এই কথাটা আপনি আগে কাউকে জানাননি কেন? ভয় আমি এই কথা কাউকে জানাতে পারিনি। কার ভয়ে? আপনার দাদা বাবুর? না, দাদা বাবুর তো নোলা ছিল, মেয়ে দেখলেই ছুকছুক করতো।
আয়া সেন্টারে সব মেয়ের সাথেই দাদাবাবু, কিন্তু আমি বুড়ি বলে নেহাত আমায় কিছু করেনি কোনোদিন। আমি নিজের চোখে অনেক মেয়ে সর্বনাশ হতে দেখেছি ওই বাড়িতে। তাও আপনি কাউকে কিচ্ছু বলেননি কেন? কার ভয় ছিল আপনার মনে? গিন্নিমা বাইরে থেকে যতই ভালো হোক, ভিতরে ছিল উনি ভীষণ পিশাচ। এমনকি নিজের খ্যাতি বজায় রাখার জন্য উনি সব করতে পারত, সব। আপনাকে কি ওনারা ভয় দেখিয়েছিলেন? হ্যাঁ। কে? গিন্নিমা? হ্যাঁ, পরমাকে খুন করার পরে গিন্নিমা ওই নৃশংসভাবে আমার সামনে এসে দাঁড়ায়। রক্ত, মেয়েটাকে মেরে ফেললো, কোথায় নিয়ে গেল মেয়েটাকে? হায় ভগবান, মেয়েটাকে মেরে ফেললো, মেয়েটাকে শেষ করে ফেললো ভগবান। হায় ভগবান। কি ব্যাপার মালতী, তুই এখানে? কি হলো বল, তুই এখানে কি করছিস? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই। তাহলে তো সব দেখে নিয়েছিস। আমি কিছু দেখিনি। মনে থাকে যেন, হ্যাঁ? তুই কিচ্ছু দেখিসনি, কিচ্ছু শুনিসনি। আর আমাদের এই কথা যদি বাড়ির বাইরে যায়, তাহলে দেখেছিস পরমার অবস্থা, তোকেও আমি ওই রকম অবস্থা করব। আমি কিছু দেখিনি, কাউকে কিছু বলবো না, কাউকে না। গুড। আমাদের না এরকম অবগত ভিত্তই খুব ভালো লাগে, জানিস তো। তোদের মতো গরিবদের জন্য আমরা কত কিছু করেছি বলতো। তোর বাড়িটা যে পাকা হয়েছে, আমরাই তো সরকারকে বলে দিয়েছি বলে অতগুলো টাকা পেয়েছিস বল। সে তো বটেই, আপনারা অনেক অনেক করেন। কি গো, মালতীকে 10,000 টাকা দিয়ে দাও। কেন? আরে মালতীর তো বয়স হচ্ছে, তো টাকার দরকার। ও টাকা পেয়ে যেমন নিজের ভবিষ্যৎ নিশ্চিত করবে, তেমনি নিজের মুখ বন্ধ রেখে নিজের জীবন রক্ষা করবে। কি তাই তো মালতী? হ্যাঁ, তাই হবে। আপনারা যা বলবেন তাই হবে। বেশ, টাকাটা মালতীকে দিয়ে দাও। ওদিকে এখনো কাটাকাটি বাকি আছে। এই ধর 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 ধর, আবার এখনো কাটাকাটি বাকি আছে, ধর। গিন্নিমার ওই বিভৎস মুখখানা এখনো আমার চোখের সামনে ভাসে স্যার। আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি আমাদের আজকে যা বললেন সেগুলো দরকার পড়লে কোর্টে গিয়ে বলতে পারবেন? আপনারা যদি আমার পাশে থাকেন আমি পারবো। আমি মালতী দিদিকে বলেছিলাম আপনাদের সবটা খুলে বলতে, কিন্তু মালতী দিদি সোজাসুজি আপনাদের সঙ্গে যোগাযোগ করার সাহস পাচ্ছিল না। কি কুক্ষণে যে ওই পাগরাশির বাড়িতে কাজে ঢুকেছিলাম। পাকরাশি বাড়ি মানে পাকরাশি আয়া সেন্টার, তাই তো? হ্যাঁ। কি বাবা, এবার ফোন করে ডাকলে কেন? কি হয়েছে? কি মালতীদির বাড়িতে পুলিশ রেড করেছে। মানে কেন? তা জানি না, তবে আমাদের এখন থেকে পালাতে হবে। আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। ওই যে আমাদের সেন্টারে যে নতুন মেয়েটা জয়েন করেছে সুলেখা, ও এসে বললো তা আমাদের এখান থেকে পালাতে হবে। তাই তো আমি তোমাকে ফোন করে ডেকেছি। চলো। পালাবো? কোথায় যাবো? তা জানি না, আমাদের এখন এখান থেকে পালাতে হবে, না হলে মালতীদির বাড়ি থেকে পুলিশ একটাই কারণে আসতে পারে, সেটা হলো আপনাদের মুখোশ খুলতে। কি ব্যাপার, আপনারা এইভাবে ঘরের মধ্যে ঢুকেলেন? কি হয়েছে? কি
অপরাধীদের ধরতে তো আমরা জাহান্নামেও চলে যাই, আর সেখানে আপনার ঘর তো খুবই সামান্য। অপরাধী? কে অপরাধী? এই বাড়িতে আপনি অপরাধী পেলেন কোথায়? যেখান থেকে পাওয়ার সেখান থেকে পেয়েছি। আর শুধু তাই নয়, এটাও জানতে পেরেছি যে আপনারা দুজন শুধু অপরাধী নন, আপনাদের এই বাড়িটা একটা ক্রাইম প্লেসও বটে। এসব কি বলছেন আপনারা? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? তার মানে আপনারা জানেন যে আপনাদের অপরাধটা কি, তাই তো সোজাসুজি প্রমাণের খোঁজ করছেন। বেশ, আদালতে গেলেই প্রমাণ দেখতে পাবেন। এখন আমাদের সাথে চলুন। কখনো না। আপনারা কি আমাদের সাধারণ মানুষ মনে করেছেন নাকি? এই এলাকার লোক আমাদের কি চোখে দেখে সেটা কি জানেন? আমরা কত গরিব লোকের প্রাণ বাঁচিয়েছি, রোজ কত লোকের সেবা করি, এটা কি আপনারা জানেন? আর সেই আমাদেরকেই আপনারা... চুপ! আপনারা কি করেন আর না করেন সেটা আমরা খুব ভালো মতো জেনে গেছি। এবার বাকি কথাটা থানায় গিয়ে বলবো। আমাদের কথা মতো না চললে আমরা কিন্তু আপনাদের ঘাড় ধরে নিয়ে যেতে বাধ্য হব। দেখুন, আপনারা বুড়ো মানুষ, লেগে টেগে যেতে পারে, আর আপনাদের ভক্তদেরও সেটা দেখতে ভালো লাগবে না। তাই কখনো না। আগে আমি আমার উকিলকে ফোন করব, তারপরে যা হবার হবে। যা বলছি সেটা করুন। চলুন, এই ওদের নিয়ে থানায় চলো। যান। চলুন। আরে কি করছেন কি? ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। অবশেষে কল্যাণ পাকরাশি আর সাবিত্রী পাকরাশির হাতে পড়লো হাতকড়া, তালা ঝুলল পাকরাশি আয়া সেন্টারে। এরকম অনেক অনেক অসৎ মানুষ আছে যারা বাইরে ভালো মানুষের মুখোশ পরে আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে অহরহ। কার মনের মধ্যে কি অপরাধ করার প্রবণতা লুকিয়ে আছে তা আপনি বুঝতেও পারবেন না। তাই আমাদের চোখ কান খোলা রাখতে হবে, হতে হবে সাবধানী। তাই বলছি, সাবধান হও বাংলা।